আন্দোলনে যদি আমার মৃত্যু হয়, আমার লাশটা আমার পরিবারের নিকট পৌঁছাইয়া দিয়েন। 5ই আগস্ট আমাদের আন্দোলনকে কমিয়ে দেওয়ার জন্য পুলিশ, সেনাবাহিনী নির্বিচারে গুলি, গণহত্যা, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে হলো আন্দোলনে থাকবো, দেশ স্বাধীন করব, 20 কোটি মানুষের কাছে তার স্বাধীনতা ফিরিয়ে দেব, ভারতের দালাল মুক্ত করবো ইনশাআল্লাহ। যখন আমি দেখলাম যে আসলে মাথার উপর থেকে র্যাবের হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর গুলি করা হচ্ছে, তখন এক পর্যায়ে মনে হয়েছিল আমি হয়তো আর বাঁচবো না। আন্দোলনের সময় জুলাই 21 তারিখে ভিডিওটি ধারণ করেছিলেন তেজগাঁ ছাত্রদল নেতা তামিম ইকবাল। তিনি আমাদের সাথে এখন রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। আসলে তামিম ভাই, সেদিনকার আসলে এই ভিডিওটা কোথা থেকে ধারণ করা হয়েছিল এবং সেখানকার পরিস্থিতি কেমন ছিল? আপনি জানেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ছিল একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান। 21শে জুলাই ছিল কারফিউর দ্বিতীয় দিন, এবং সেদিন আমি প্রতিদিনের মতোই বসুন্ধরা গেট অভিমুখে আমি আন্দোলন সেখানে যুক্ত হই। কিন্তু গিয়ে দেখি যে সেখানে আমাদের দেশের পুলিশ, বিজিবি সহ এবং আওয়ামী সন্ত্রাসীরা গুলি করছে। এবং সেই কারফিউর দিনে আমি সেই অবস্থানটা নিয়েছিলাম আপনার যমুনা ফিউচার পার্কের অপোজিটের, যেই বর্তমানে এখন শহীদ আবু সাইদ গেট রয়েছে, পকেট গেট, ওইখানে আমি অবস্থান নিয়েছিলাম। এবং পুলিশের যে গুলি এবং যে নির্মমতা এবং নৃশংসতা, তখন আমার এক পর্যায়ে মনে হয়েছে হয়তো আজকেই আমার জীবনের শেষ দিন। এবং সেই জিনিসটা মাথায় রেখে আমি আমার পকেট থেকে ফোন বের করে আমি সেই সময়ের পরিস্থিতি ভিডিও ধারণ করি, যে এটা দেখানোর জন্য বা স্মৃতি রাখার জন্য যে আমার মৃত্যুটা কীভাবে হয়েছিল। সামনে আমি অনেককেই গুলিবিদ্ধ হতে দেখেছি, অনেকে চোখে গুলি লেগেছে, অনেকের শরীরের বিভিন্ন জায়গায় আপনার ওই কার্তুজের গুলি সেগুলি লেগেছে, এবং আমরা অনেককে হসপিটালে পাঠিয়েছি। এবং আমি শুনেছি যে হসপিটালে ভর্তি হওয়ার পর একদিন পরে আমাদের একজন সহযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। আমার পরিবারে আমার গর্ভধারিণী মা রয়েছেন, আমার বাবা মারা গিয়েছেন 2022 সালে, আর আমার বড় বোন রয়েছেন, আমার ছোট ভাই রয়েছেন। এবং আন্দোলনের সময় আমি এক পর্যায়ে আমার পরিবারকে জানাই যে আমি আন্দোলনে যাচ্ছি। যখন আমি দেখলাম যে আসলে মাথার উপর থেকে র্যাবের হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর গুলি করা হচ্ছে, তখন এক পর্যায়ে মনে হয়েছিল আমি হয়তো আর বাঁচবো না, আমি হয়তো একজন আবু সাইদ হব, আমি হয়তো একজন ওয়াসিম আকরাম হব। সেই জায়গা থেকে আমি আমার পরিবারকে জানাই, কিন্তু আমার মা আমাকে বারবার ফোন করে আমাকে বাধা দেন না করেন। আমার বড় বোন আমাকে ফোন করে আমাকে আন্দোলনে যেতে বাধা দেন। কিন্তু আমার মনে হয়েছিল যেখানে আমার সহযোদ্ধারা আন্দোলন করছে, তারা জীবন বাজি রেখে, সেখানে আমার ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। কিন্তু এক পর্যায়ে আমার এমন একটা পরিস্থিতি আসে যে আমি হয় মরবো নয় বাঁচবো, কিন্তু এই আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে ছাড়বো, এরকম একটা মন মানসিকতা চলে আসে, যার কারণেই আসলে আন্দোলন থেকে পিছপা হওয়ার বা ফিরে যাওয়ার আর কোনো মন মানসিকতা আমার মধ্যে তৈরি হয়নি। 5ই আগস্ট সকালবেলা 10টার দিকে আপনি জেনে থাকবেন, বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণ ফোন যেই মেন অফিসটা রয়েছে, ওইখানে আমরা জড়ো হই। মাত্র প্রথম 10-12 জন ছিলাম এখানে। সামনে আমরা দেখি যে বসুন্ধরা গেট অভিমুখে সেনাবাহিনীর অবস্থান, তারা ফাঁকা গুলি করছে এবং সাউন্ড গ্রেনেড বিভিন্ন ইয়া করতেছে, আমাদেরকে ভয় দেখাচ্ছিল যেন আমরা সামনের দিকে অগ্রসর না হই। তখন আমরা হঠাৎ তাকিয়ে দেখি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অভিমুখে পুলিশ মুহুর্মুহু গুলি করছে, তাদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার মতো যে পরিস্থিতি তারা সৃষ্টি করেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তখন আমরা সেখান থেকে জড়ো হয়ে একসাথে হয়ে আমরা আরও আমাদের যেই আন্দোলনকারী রয়েছে তাদেরকে একত্রিত করে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপর পাশ দিয়ে রোড দিয়ে আমরা ঢুকি এই পুলিশকে প্রতিহত করার জন্য। কিন্তু আমরা সেখানে গিয়ে বেশিক্ষণ টিকতে পারিনি, পুলিশ আমাদের উপরে গুলি করতে শুরু করে। তখন সেখান থেকে আমরা পিছু হটি এবং আমরা জনসাধারণ এবং ছাত্র জনতাকে একত্রিত করে আমরা আবার তাদেরকে প্রতিরোধ গড়ে তুলি। তখন পুলিশ সেখান থেকে পালিয়ে যায় এবং অনেকে আহত হয়, তাদেরকে আমরা হসপিটালে প্রেরণ করি। তখন প্রায় 12:30 আমরা বসুন্ধরা গেট অভিমুখে অবস্থান নিয়েছি, সেনাবাহিনী থেকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে। তখন সেনাবাহিনী আমাদেরকে শান্ত হতে বলেন, তারা তাদের হ্যান্ডমাইক দিয়ে বক্তব্য রাখেন, তারা আমাদের সাথে একাগ্রতা ঘোষণা করেন এবং তারা বলেন তারা দেশপ্রেমিক, তারা জনগণের বাহিরে যাবেন না এবং জনগণের স্বার্থের বাহিরে তারা যাবেন না। এবং তারা আমাদেরকে ইশারা করে বলেন 2টা পর্যন্ত অপেক্ষা করার জন্য, এবং 2টা হাত দিয়ে তারা ইশারা করেন যে 2টা পর্যন্ত অপেক্ষা করার জন্য। তখন আমরা একসাথে থাকি, কিন্তু আমরা সেই 2টা পর্যন্ত অপেক্ষা করে নিয়ে আমরা সেই জনস্রোত, জনসাধারণ, সেনাবাহিনীর সাজোয়া জানানোর উপরে গিয়ে উঠে পড়ি এবং সেনাবাহিনীর সাথে আমরা কোলাকুলি, কর্মোদ্যন সহ তাদের সাথে আমাদের একটা ভালোবাসার ওই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়। সেনাবাহিনী তার অস্তিত্ব
বেইমানি করে না, তারা সূর্য সন্তান, তারা আজকে আমাদের পাশে দাঁড়িয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, আমরা সফল হয়েছি। তারপরে আমরা ওইখান থেকে গণভবনের দিকে রওনা হই। তারপর আমরা এক পর্যায়ে শুনতে পারি মিডিয়ার মাধ্যমে যে স্বৈরাচারী শেখ হাসিনা সে দেশ ত্যাগ করেছেন। তখন আসলে আমার সেই দিনটা তো আসলে ঈদের দিন ছিল না, কিন্তু আমার মনে হয়েছিল সেদিন আমাদের উপরে ঈদ নেমে এসেছে এবং আমরা এক পর্যায়ে মানে উচ্ছ্বসিত হই। এবং এমন হয়েছিল ওই দিনে আন্দোলনকারী যারা ছিল তারা অনেকেই দুপুরের যে খাবার খাওয়া বা লাঞ্চ করা সে বিষয়টি অনেকে ভুলে গিয়েছিল, আমিও ভুলে গেছি। এই ফুটেজটা, এই ভিডিওটা আমি অনেক পরে আমার মা দেখতে পান, যখন দেশবরেণ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই উনি একটা ভিডিও ওনার ভেরিফাইড ফেসবুক পেজে ছাড়েন এবং এই ফুটেজটাতে আমার মাকে আমার একজন শুভাকাঙ্ক্ষী নিয়ে দেখান। উনি তখন আসলে মানে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেন এবং উনি এই ভিডিওটা দেখেন। পরবর্তীতে আমাকে বলেন যে আসলে মানে এত বড় দুঃসাহসিক এবং এই যেই পদক্ষেপটা বা আমি এটা নিয়েছিলাম, যদি আমার মৃত্যু হতো তখন কী হতো। তখন আমার মা অনেক কিছু বলেছেন যে তোমার হয়তো ছেলে মেয়ে নাই বা সন্তান নেই, তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু একদিন বুঝতে পারবা। তখন আমার মা আসলে আমি তার সন্তান হিসেবে তার যে মায়া এবং তার যেই এই মনের ইচ্ছে সেটা তিনি প্রকাশ করেন এবং বলেন যদি সন্তান হারা হতো ওনার সেই জায়গাটা থেকে কতটুকু কষ্ট বা ইয়া হতো সেই জিনিসটা উনি আমাকে প্রকাশ করেন। এবং আমিও মনে মনে কষ্ট পেয়েছিলাম, যদি আমি মারা যেতাম হয়তো আমার মায়ের বুক খালি হতো। তবে আমি আজকের দিনে বলতে চাই যে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। যেই জুলাই গণ অভ্যুত্থান আমরা ঘটিয়েছিলাম, যেই আশা আকাঙ্ক্ষা কিংবা প্রত্যাশা নিয়ে কিংবা জনসাধারণ যে প্রত্যাশা নিয়ে, সেই প্রত্যাশা গত এক বছরে বর্তমান যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট সেটা তারা পূরণ করতে পারে নাই। কারণ আমরা দেখেছি অনেকেই ছাত্রনেতা কিংবা সমন্বয় করেছে, তারা তাদের যেই ন্যায় নিষ্ঠা কিংবা আদর্শের যে জায়গাটা সেটা থেকে তারা বিচ্যুত হয়েছেন। এবং আমাদের অনেক আশা ছিল যে একটা বিপ্লবী সরকার বা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার যে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসা এবং যে গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতে সংস্কার, তারা সেগুলি করতে ব্যর্থ হয়েছেন। আপনি জেনে থাকবেন যে এখন পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনার বিচার তারা পর্যন্ত করতে পারে নাই এবং অনেক আওয়ামী সন্ত্রাসীদের বিচার তারা করতে পারে নাই। অনেকেই এই সরকারের আমলেই বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছেন। সেই জায়গাটা আমাদেরকে ব্যাহত করে, সেই জায়গাটা আমাদেরকে আহত করে আমরা আঘাত পাই। যেহেতু এক বছরে পারে নাই, ওনারা রোজ কিয়ামতের আগ পর্যন্ত সংস্কার করলেও হয়তো বা ভালো কোনো কিছু করতে পারবে না।